নবগ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচারের পর উত্তরপাড়ার শিবতলা এলাকায় যে তৃণমূলের কার্যালয় সেখানেই দেখতে পাচ্ছেন এই যে উত্তরপাড়ার জন্য তৃণমূলের যে প্রতিজ্ঞা, সেই প্রতিজ্ঞা স্তম্ভের উদ্বোধন করেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবং তারপরই সাংবাদিক বৈঠকে যেমনটা এই তৃণমূল প্রার্থী শীর্ষর্ণ বন্দ্যোপাধ্যায় জানান, এই যে প্রতিজ্ঞাগুলো তারা করেছেন, যে যে লেখাগুলো রয়েছে সেগুলো তারা পূরণ করবেন। আমরা দেখতে পাচ্ছি প্রথম সারিতে একেবারে কন্যাগড়ে ঐতিহ্যবাহী যে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িটি রয়েছে সেটাকে সংস্কারের মাধ্যমে রক্ষা করা এবং সংরক্ষণ করা হবে। তার পাশাপাশি পৌরসভার যে ফাঁকা জমি ব্যবহার করে কন্যাগড়ে একটি নার্সিংহোম, সেখানে নার্সিংহোম প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে। এছাড়াও হিন্দ মোটরের যে শিল্প জমিতে একটি বড় ইন্ডাস্ট্রিয়াল ইউনিট পুনরায় খোলা হবে। এরকম নানান যে বিষয়গুলো সেগুলো সামনে রেখে আজকে সাংবাদিক বৈঠক করেন শীর্ষর্ণ বন্দ্যোপাধ্যায়। কেমন প্রচার চলছে? ভীষণ ভালো, প্রায় 1 মাস হতে চললো। মানুষের রেসপন্স প্রচণ্ড ভালো। আজকেও নবগ্রামে ছিল, গতকাল কানাইপুর ছিল, আজকে বিকেলে আবার রঘুনাথপুর আছে। মানুষের যে আবেগ মমতা ব্যানার্জির প্রতি, মানুষের যে সাপোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি, সেগুলো ভাষায় বোঝানো সম্ভব নয়। এবং যত দিন যাচ্ছে তত এই আবেগ, এই ভালোবাসা বেড়ে যাচ্ছে। আজ নির্বাচনী ইশতেহার প্রকাশিত হলো, কি বলবেন, কি ইশতেহারে কি বলা হয়েছে? আমাদের তো ইশতেহারে আমরা বলেছি যে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়িটা আমরা রক্ষণাবেক্ষণ করার কথা বলেছি। আমাদের একটা কলকাতা অবধি একটা কোন্নগর থেকে কলকাতাগামী একটা বাসের কথা বলেছি, কারণ মানুষের যেতে এখানে অনেকটাই অসুবিধা হচ্ছে, 150-200 টাকা খরচা হচ্ছে। আমাদের এখানে যতগুলো হাসপাতাল আছে তার একটা সার্বিক উন্নয়ন করার কথা বলা হয়েছে। আমাদের রাজবাড়ি হাসপাতালে ট্রমা সেন্টারটা নেই, ট্রমা সেন্টার করার কথা বলা হয়েছে। এবং আমাদের যতগুলো মাঠ আছে, এখানে খেলার মাঠ আছে, সেগুলো যাতে আরও ডেভেলপড হয় তার একটা ব্যবস্থা করার কথা বলা হয়েছে। তো এগুলো হচ্ছে যেগুলো ওখানে লেখা সম্ভব হয়েছে। এর বাইরেও আরও অনেক কাজ আছে যেগুলো আমি করতে চাই এবং আগামী দিনে করব। এবং তাছাড়াও আমাদের এখানে মিউনিসিপ্যালিটি এবং পঞ্চায়েতের অনেক কাজ হচ্ছে, গভর্নমেন্টের অন্য অনেক স্কিম আছে যার মধ্যে দিয়ে কাজ হচ্ছে। পথশ্রীর মধ্যে দিয়ে অনেক নতুন রাস্তা হয়েছে। আমাদের আমার পাড়া আমার সমাধানে প্রচুর কাজ হয়েছে, প্রত্যেক ব্লকে প্রত্যেক বুথে কাজ হয়েছে। সুতরাং সেগুলোকে যাতে ঠিক সময় মানুষ পরিষেবাটা পায় সেগুলোর দিকেও নিশ্চয়ই দেখব। পরিবহনের কথা বললেন, 3 নম্বর বাস কিন্তু এখানে প্রাচীন একটা বাস, কি বলবেন? ওটাই আমি বলছি যে কলকাতাগামী একটা বাসের দরকার। সেটা 3 নম্বর নামাঙ্কিত না হলেও মেন হচ্ছে পরিষেবাটা। 3 নম্বরটা তো এখানে ফ্যাক্টর নয়, ফ্যাক্টর হচ্ছে কোন্নগরের মানুষ যাতে কম খরচায় কলকাতা পৌঁছতে পারে। নিউ টাউনের একটা বাস আছে, ওরা যেন এসপ্ল্যানেডের মতো কোনো একটা জনবহুল এলাকাতে পৌঁছে যেতে পারে। কারণ একটা মানুষ যদি 200 টাকা দিয়ে যায় টোটোতে, 200 টাকা দিয়ে আসে, আর ডাক্তারের ভিজিট দেয় 600 টাকা, 1000 টাকা তো ওখানেই চলে যাবে। মানুষের সেই কষ্টটাকে কমিয়ে আনতে হবে। 3 নম্বরটা ফ্যাক্টর নয়, ফ্যাক্টর হচ্ছে রুটটা। আরেকটা বিষয় হচ্ছে যে আপনার বিপরীতে যা দাঁড়িয়েছে, আমি ব্যক্তিগতভাবে অনেক কিছু নিয়ে প্রশ্ন হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে, এবং প্রচারের জন্য বিভিন্ন বাইরে থেকে তারা নেতা নেত্রীকে আনছে। দেখুন, ওনার ক্যারেক্টার নিয়ে আমি কথা এখনই বলতে চাই না। কারণটা হচ্ছে আমি মনে করি যে এটা রাজনৈতিক মতাদর্শের লড়াই। উনি কে কী যা আমি বলবো, যেটুকু কমপ্লেন করার আমি নমিনেশনের দিন বলেছিলাম যে এনএসজির ব্যাপারটা নিয়ে আমি কমপ্লেন করব, এবং আমি কমপ্লেন করেছি। যা বলেছি তাই আমি করেছি, আমার কোনো হাওয়াতে বলার কোনো ব্যাপার নেই। আর ওনার প্রচারের জন্য আমি এটুকু বলবো, ওনাদের এখানে কোনো সংগঠন নেই, সুতরাং ওনার বাইরে থেকে লোক আনার ছাড়া কোনো উপায় নেই। সুতরাং উনি তো এখানকার লোক নন, উনি তো বহিরাগত। উনি এসে এখনও বুঝতে পারছেন না যে বিজেপির এখানে কোনো সংগঠন নেই। উনি এটা বুঝতে পারছেন না যে বাইরে থেকে লোক আনা হচ্ছে। সুতরাং উনি যেটা যতক্ষণে বুঝবেন ততক্ষণে 29শে এপ্রিল পার হয়ে 4 মেতে উনি রেজাল্টে বুঝতে পারবেন যে কী হয়ে গেল। চুপ করতে বলো না, মীনাক্ষী মুখার্জি তো উঠে পড়ে লেগেছে, তিনি যথেষ্ট আশাবাদী তিনি জিতছেন। উনি আসলে কুলটির নির্বাচন দেখেছেন, উনি আসলে নন্দীগ্রামের নির্বাচন দেখেছেন, উনি তো উত্তরপাড়া নির্বাচন দেখেননি। আমি উত্তরপাড়া 8 নম্বর নির্বাচন দেখছি, আর সব মিলিয়ে আসানসোলের দুটো ধরলে এটা 10 নম্বর নির্বাচন আমি দেখছি। মানুষের রেসপন্স আমি দেখেছি, মানুষের রেসপন্স আমার চোখের সামনে। যে মানুষটা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে বলছে যে আপনাকে জিততেই হবে, তার প্রত্যয় আমার প্রত্যয় মিলে যেটা তৈরি হচ্ছে সেটা একটা দৃঢ় বিশ্বাস। আরেকটা বিষয় হচ্ছে যে হঠাৎ করে দেখা গেল যে এক সময় প্রভাবশালী তৃণমূল নেতা সে আপনারই বিরুদ্ধে নির্দলে দাঁড়াচ্ছে। দেখুন, উনি দাঁড়িয়েছেন, ওনাকে অভিনন্দন। ওনার থেকে কেন তৃণমূল কংগ্রেস মুখ ঘুরিয়ে নিয়েছে সেই কথা তো বলার এতদিন সুযোগ হয়নি। উনি দাঁড়িয়েছেন, সে কথা বলার সুযোগ হয়েছে, সে কথা আমি নিশ্চয়ই বলবো। আগামী কিছুদিনের মধ্যে জনসংযোগ শেষ হয়ে গেলেই হাতে মাইক থাকবে, হাতে মাইক থাকলে সে কথাও বলবো। উনি বলছেন যে আমি জিতবই, যথেষ্ট আশাবাদী।
তাহলে তার মানে কীভাবে জিতবে? ওনার তো 4টে গুন্ডা বাহিনীকে একটু সতেজ রাখার জন্য সব কথা বলতে হবে, উনি বলছেন, উনি নিজেও জানেন উনি কটা ভোট পাওয়ার যোগ্য। এরা সবসময় বলে রাজ্যে কোনো শিল্প নেই, আজকে হিন্দমটরে আসছেন টিটাগড় লিমিটেড গুজরাটের মুখ্যমন্ত্রী, তার মানে শিল্প আছে বলেই তো আসছে, কি বলবেন? শিল্প তো আছেই, শিল্প না থাকলে এতগুলো লোক কাজ করছে কোথায়? শিল্প তো আছে বলেই, এখানে শিল্পের পরিবেশ আছে বলেই আমাদের থার্ড লার্জেস্ট চিপ ফ্যাক্টরি তৈরি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে। শিল্পের কালচার আছে বলেই দেউচা পাঁচামিতে কোল ব্লকটা আমরা কাজ শুরু করছি ইমিডিয়েটলি। এখানে শিল্প যদি না থাকতো তাহলে এই রাস্তা দিয়ে যেতে যেতে যেখানে ডিওয়ালডিস আছে সেটা কীভাবে আছে সেখানে? আর সেখানে দেখেছেন কখনো ঝামেলা হচ্ছে, কখনো লক আউট হচ্ছে, কখনো কাজ বন্ধ করে দিচ্ছে শ্রমিকরা। ওখানে সমন্বয়টা একবার গিয়ে দেখুন ম্যানেজমেন্ট আর এমপ্লয়ীদের মধ্যে। আমাদের তৃণমূল কংগ্রেস যেটা করেছে সেটা হচ্ছে ম্যানেজমেন্ট এবং এমপ্লয়ীদের মধ্যে একটা সমন্বয় সৃষ্টি করেছে, যাতে লক আউট স্ট্রাইক বন্ধ করে কাজটা হতে থাকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ হচ্ছে কাজ কন্টিনিউ হবে, তোমাদের দাবিও থাকবে, কাজও থাকবে, এবং দুটোর মধ্যে দিয়ে প্রোডাকশন চেন যেন বন্ধ না হয়। আর তোমাদের যা দাবি আছে ম্যানেজমেন্ট শুনবে, আমাদের আইএনটিটিইউসির নেতারা আছে, তারা সবসময় আমাদের কর্মীদের পাশে আছে। উত্তরপাড়া এবং কোন্নগরের দুটো মিউনিসিপ্যালিটি, নবগ্রাম, কানাইপুর, রঘুনাথপুরে 3টে পঞ্চায়েত যথেচ্ছভাবে উত্তরপাড়াতে বেআইনি নির্মাণের জন্য তারা খোলা ছুট দিয়েছেন পয়সার বিনিময়ে। আগে এই 3টে প্রধান আর 2টো চেয়ারম্যানকে মানুষের সামনে এসে ক্ষমা চাইতে হবে। গোটা হুগলি জেলাতে শ্রীরামপুর এবং উত্তরপাড়ার যে ব্লক, তার জলস্তর এত নেমেছে শুধুমাত্র ইলিগাল প্রমোটারির জন্য। যথেচ্ছভাবে সাবমার্সিবল বসানো, মানুষের এই দৈনন্দিন পানীয় জলের সঙ্গে তারা আপোষ করেছে এবং আজকে গোটা উত্তরপাড়া জলকষ্টে ভুগছে। নইলে এই উত্তরপাড়াকে গঙ্গার নদীর জলের উপরে নির্ভর করতে হবে, আর গঙ্গার পাশে উত্তরপাড়া, সেখানকার জলস্তর নেমে যাবে। এর থেকে বোঝা যাচ্ছে পয়সা বড় হয়ে গেছে, ইলিগাল প্রমোটিং বড় হয়ে গেছে, আর মানুষের পরিষেবা, মানুষের জলের চাহিদাটা চেয়ারম্যানদের কাছে গৌণ হয়ে গেছে। যে চেয়ারম্যানরা মানুষের জলের প্রয়োজনটাকে না বুঝতে পেরে পকেট গরম করার প্রয়োজন বোঝে, সেই চেয়ারম্যানরা চেয়ারম্যান কেন থাকবে? ভোটে জিততে দিন, এদেরও হিসাব হবে। মুখ্যমন্ত্রী এখানকার বলে জল প্রকল্পকে হাতিয়ার করেছে উন্নয়নের, কি বলবেন? আরে বাবা, আপনি জল প্রকল্প পরে করবেন, আগে উত্তরপাড়া, কোন্নগর মিউনিসিপ্যালিটি আর 3টে পঞ্চায়েতে যদি ইচ্ছে আছে আর যদি সত্যিকারেরই ধক আর হক আছে, তাহলে মুখ্যমন্ত্রী কতগুলো ইলিগাল এখানে প্রমোটিং হয়েছে শুধু তার তালিকাটা বের করুক। যদি না বের করতে পারে আমাদেরকে বলুক, আমরা লিস্ট দিয়ে দেবো হাতে। আপনি কি বলছেন 4 তারিখের পর? মানুষের প্রয়োজনে যারা কাজ করবে না তাদেরকে জবাব দিতে হবে না? যারা ইলিগাল প্রমোটারিতে লাইসেন্স দিয়ে বেড়াবে তাদেরকে জবাব দিতে হবে না? এলাকাতে 6তলা 8তলা বিল্ডিং নির্মাণের কোনো প্রভিশন নেই। গোটা উত্তরপাড়া বিধানসভা জুড়ে সেই ছুট দিয়ে রেখেছেন। কোর্টে কেস চলছে, 4তলার উপরের বিল্ডিংগুলোকে ভেঙে দেবার মামলাতে নোটিশ দিয়েছে, রায় দিয়েছে। এদেরকে মানুষ ছেড়ে দেবে? বা সেই কথাগুলোকে বলতে দিন। বাকি কে কাকে জড়িয়ে ধরলো আর কে কাকে রাতের অন্ধকারে কাকে কি বলতে যাচ্ছে, কাকে জোড়হাত করতে যাচ্ছে, ওসব ভোটের 2 দিন আগে বোঝাবে। চাইতে হবে তৃণমূলকে, বিজেপিকে বলে দিবেন পশ্চিমবঙ্গের 14ই আগস্ট 2025-এর রাত যাতে ভুলে না যায়। বিভ্রান্তি তৈরি করে কি কাজ এদের শিল্প নিয়ে? না তো কি, এরা তো বন্ধ করেছে, এখন কি বলবে? আর বলার কি আছে? এই সিপিএম এর জন্য তো হিনমোটর বন্ধ হয়েছে। সিপিএম যদি না থাকতো পশ্চিমবাংলার বুকে, এই হিনমোটর একদিন আমাদের সারা পৃথিবীর মধ্যে সব থেকে বড় একটা ফ্যাক্টরি হয়ে দাঁড়াতো। শিল্পের কথা বলছেন, কিন্তু স্বাস্থ্য নিয়ে অভিযোগ হচ্ছে। আপনাদের স্টেট জেনারেল হাসপাতালের স্বাস্থ্য পরিষেবাতে এলাকার মানুষ সন্তুষ্ট। উনি তো বললাম তো, এগুলো যারা বলছেন তারা হচ্ছে বহিরাগত প্রার্থী। আমি এখানে 2011-র আগে থেকে জানি কি অবস্থা ছিল, সুতরাং এখানকার মানুষ জানে যে 2011-র আগে কি অবস্থা ছিল এবং আজকে 2026-এ দাঁড়িয়ে কি অবস্থা হয়েছে। শিক্ষা নিয়েও অনেক রকম সওয়াল উঠছে, যেখানে শিক্ষার যেসব প্রতিষ্ঠানগুলো, স্কুলগুলো, সেগুলো বন্ধ। কোনো বন্ধ হয়েছে সিআরপিএফ ঢোকার জন্য, তার আগে অবধি ঠিকই চলছিল। সিআরপিএফ যদি ঘাঁটি গেড়ে ওখানে মাছ মাংস রান্না করে না খেত, ওরা তো ভেবেছে সিআরপিএফ দিয়ে এখানে তৃণমূলকে হারানো যাবে। সব কটা স্কুল দেখুন না কেন বন্ধ আছে, সব কটা স্কুলের বাইরে দেখুন কি হচ্ছে, ওখানে বাজার বসে গেছে ওখানে সিআরপিএফকে থাকার জন্য। সিআরপিএফ দিয়ে তো ভোট জেতা যায় না, কিন্তু যেটা হয় সেটা হচ্ছে স্কুলগুলো বন্ধ হয়ে গেছে। আর আপনার প্রশ্নের গোটা উত্তরটা আমি দেবো অগাস্ট মাসের পরে, যখন এখানে 37,000 শিক্ষক নিয়োগ কমপ্লিট হয়ে যাবে, তারপরে এই কথার উত্তর দেবো। হিন্দমটর কারখানা নিয়ে বারবার অভিযোগ তুলছেন বিরোধীরা, কি বলবেন? বিরোধীরাই তো বন্ধ করেছে, নিজেরাই বন্ধ করেছে নিজেরাই। এটা হচ্ছে কিরকম ব্যাপারটা বলুন তো? যে পোস্টার মারছে সেই প্রশ্ন করছে, ব্যাপারটা তাই। সামান্য বৃষ্টি হলে পুরো একদম কোন্নগর থেকে শুরু উত্তরপাড়া বিভিন্ন জায়গায় জলমগ্ন হয়ে যায়, আর তার জন্য আওয়াজ তুলছেন বিরোধীরা।
যে রাস্তা নিয়ে কাটমানির বিভিন্ন রাস্তার যে পরিবর্তিত যে ব্যবহার সেটা তৃণমূল করছে। পরপর যে দুদিন কালবৈশাখী হয়েছে এই সপ্তাহে, তার দুদিনই পরের দিন সকালবেলাতে আমি নিজে জনসংযোগ করেছি। একটা জায়গাতে জলে পা ডোবাতে হয়নি আমাকে। জল নিকাশি হলো কোত্থেকে? আমার প্রশ্ন যে জলটা গেল কোথায় তাহলে? যদি জল জমে যায় আমি হাঁটলাম কিসে? আমি কি নৌকায় হেঁটেছিলাম? তাহলে আমার হাঁটার ভিডিও ওদেরকে পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপে। আসন তৈরি হচ্ছে, বেআইনিভাবে ফ্ল্যাট তৈরি হচ্ছে এবং হাইকোর্ট নির্দেশও দিচ্ছে ভাঙার জন্য। এইটা কি যেখানে হাইকোর্ট নির্দেশ দিয়ে সেখানে নিশ্চয়ই ভাঙা হচ্ছে। আর যেখানে বেআইনি হয়েছে কেউ কমপ্লেন করলে মিউনিসিপ্যালিটি তো আইন আছে, মিউনিসিপ্যাল অ্যাক্ট 1993 ওখানে কমপ্লেন করবে। পঞ্চায়েতে হলে পঞ্চায়েত অ্যাক্ট 1973 তাতে কমপ্লেন করবে। যারা প্রধান আছেন পঞ্চায়েতে যদি একটা হাইটের ওপরে হয় এসডিও স্টেপ নেবে, প্রধানকে স্টেপ নিতে হবে না, এসডিও স্টেপ নেবে। এখানে যদি করে তাহলে চেয়ারম্যান স্টেপ নেবে। সে তো আইন আছে, কমপ্লেন হলে নিশ্চয়ই তার সাজা হবে। বিষয় যে আপনি ক্ষমতায় তো আসছেন, এরপর কি এইগুলোকে একটুখানি সব মানে কড়া হাতে দমন করবেন? প্রথমত আপনাকে ধন্যবাদ যে আপনি বলছেন যে আমরা ক্ষমতায় আসছি। আপনার প্রত্যয় আমার প্রত্যয় আরও দৃঢ় হলো, এবং আপনি ধরে নিয়েছেন যে আমি বিধায়ক হচ্ছি, তার জন্য আপনার প্রত্যয় আমার প্রত্যয় দৃঢ় হলো। যেখানে বেআইনি হবে সেখানে আমি নিশ্চয়ই প্রশ্ন তুলব। সেটা আমার দলের লোক হলেও তুলব, দলের লোক না হলেও তুলব। বিগত দিনের বিধায়ককে তো দেখা যেত না, এবার কি আপনাকে কি দেখা যাবে? আমি বিধায়ক না হয়ে অনেক দেখা দিয়েছি। এখানকার মানুষে আমি এখনও বলতে পারবো যে এই কদিনে 1 মাসে কে আমার সঙ্গে কতগুলো ছবি তুলেছে না তুলেছে আমার ওনারাও যেটা মনে আছে, আমারও মনে আছে। এখানে সবাই যারা আমাদের দলের দলীয় কর্মীরা আছেন, কাউন্সিলররা আছেন, আমার পরিবারের মতো হয়ে গেছেন। সুতরাং আমার এখানে আসা বা যাওয়ার সঙ্গে বিধায়ক হওয়া বা না হওয়ার কোনো সম্পর্ক নেই। উত্তরপাড়া আমার পরিবার। নির্দল প্রার্থী বলেছেন যে তৃণমূল বা বিজেপি তারা সবসময় আলমারি থেকে শৌখিন প্রার্থী নিয়ে এসে এই কেন্দ্রে দাঁড় করায়, কোনোদিন এখানে ভূমিপুত্র প্রার্থী হতে পারে না। কি বলবো? আগের বিধায়ক কার বাড়িতে লাঞ্চ করতো? এছাড়াও যারা আমরা দেখেছি বরাবরই কিন্তু বিরোধী প্রার্থী মীনাক্ষী মুখার্জি থেকে শুরু করে বিজেপির প্রার্থী, তারা কিন্তু বরাবরই এই যে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতাল তার স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন। সেই প্রসঙ্গেও কিন্তু শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায় বলেছেন 2011 সালের আগে কি অবস্থা ছিল এই হাসপাতালের এবং এখন কতটা পরিবর্তন হয়েছে সেটা তিনি ভালো করেই জানেন, এবং আগামীতে তিনি কী কী করবেন সেগুলো তিনি যেমন এই যে প্রতিজ্ঞা স্তম্ভ সেখানে লিখেছেন, তার পাশাপাশি তার যেটা বিশ্বাস তিনি জয়ী হবেন এবং জয়ী হলে এই সমস্ত কাজগুলো তিনি সম্পন্ন করবেন। আজকে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানিয়েছেন উত্তরপাড়ার তৃণমূল প্রার্থী শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায়। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন। কমেন্ট বক্সে এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার